নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি ডক্টর মৃত্যুঞ্জয় কর্মকার, সহশিক্ষক, পুরুলিয়া জেলা স্কুল। আমরা আগের ক্লাসে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রথম পর্বটি পড়িয়েছি। প্রথম পর্বে আমরা দেখিয়েছি শিল্প বিপ্লব বলতে কি বুঝি আমরা, এবং সেই শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে হলো, এবং ইউরোপীয় দেশগুলিতে শিল্পায়ন বিলম্বিত হলো কেন, আর শিল্প বিপ্লবের প্রভাব কিভাবে সমাজ, অর্থনীতি, রাজনীতিতে পড়ল। এবং একই সঙ্গে আমরা দেখিয়ে দিয়েছি যে শিল্প বিপ্লব থেকে এক নতুন তত্ত্ব সমাজতন্ত্রবাদ, এও দেখিয়েছি আমরা আদি সমাজতন্ত্রবাদ এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ এর দৃষ্টিভঙ্গি কী ছিল আলোচনা করেছি। এখন এই ক্লাসে আমরা দেখাবো যে শিল্প বিপ্লব থেকে কিভাবে সাম্রাজ্যবাদ, কিভাবে সাম্রাজ্যবাদ থেকে প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবী পৌঁছে গেল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শিকড় আমরা পেতে পারি শিল্প বিপ্লবের মধ্যেই। তাহলে আজকে আমাদের প্রথম যে আলোচনা সেটা হলো যে আমরা দেখিয়েছি এখানে শিল্প বিপ্লব থেকে আমরা কি পেয়েছি না, যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি দেখেছি আমরা। আমরা সমাজতান্ত্রিক যে আলোচনা সমালোচনা তার ব্যাখ্যা আমরা আগেই দিয়েছি। আর দেখাচ্ছি আমরা বিশ্বশক্তির মেরুকরণ এবং প্রথম বিশ্বযুদ্ধ। কিন্তু মাঝের যে অংশটা বলছি আমরা ঔপনিবেশিক দ্বন্দ্ব, সাম্রাজ্যবাদ, যার কবলে পড়ল বিশেষভাবে চীন এবং আফ্রিকা। এই পর্বে আমরা প্রথমেই আলোচনা করব যে শিল্প বিপ্লব কিভাবে সাম্রাজ্যবাদের ক্ষেত্র তৈরি করল। এ প্রসঙ্গে দুটো বিখ্যাত বই তোমরা জানবে। একটি বিখ্যাত বই জে.এ. হবসন, বইটির নাম ইম্পেরিয়ালিজম এ স্টাডি। 1902 খ্রিস্টাব্দে বইটি লিখেছেন। এই বইয়ে তিনি দেখাচ্ছেন যে শিল্প বিপ্লব বা শিল্পায়নের পর কি হলো না, পুঁজির পাহাড়, গ্লাট অফ ক্যাপিটাল, অর্থাৎ পুঁজির পাহাড় গেল জমে। আর সেই পুঁজি লগ্নীকৃত হওয়ার যে আকাঙ্ক্ষা, তার যে ট্রেন্ড, স্বভাব, সেই স্বভাব থেকে যারা শিল্পপতি তারা সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারকে চাপ দিল, এবং সেই চাপে পড়ে সরকার তার বিদেশ নীতির পরিবর্তন ঘটালো, অর্থাৎ তাকে বাজারমুখী হতে বাধ্য করল। তাহলে যে হবসন দেখাচ্ছেন যে শিল্প বিপ্লব জনিত পুঁজির পাহাড়, তার মধ্যেই রয়েছে সাম্রাজ্যবাদের বীজ। খুব ভালো করে জানি আমরা। বিলম্বে জাতি রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে জার্মানি, কাইজার উইলিয়াম সেকেন্ড। আমরা জানি 1890 খ্রিস্টাব্দে ড্রপিং দ্য পাইলট, অর্থাৎ বিসমার্ককে সরিয়ে দিয়ে তিনি স্বয়ং হয়ে গেলেন জার্মানির নীতি নির্ধারক এবং ঘোষণা করলেন ওয়েল্ট পলিটিক, বিশ্ব রাজনীতির তত্ত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর কালান্তরে লিখেছেন বেশ জমজমাট ভাবে যে
আমার থালা কোথায়? অর্থাৎ জার্মানি 1870-তে উত্থান যখন ঘটছে, সেই জার্মানি দেখছে বিশ্বজুড়ে আধিপত্য রয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এদের সব। তাই জার্মানি কাইজার দ্বিতীয় উইলিয়াম সেকেন্ড করলেন যে জার্মানিও একই সূর্যের তলায় বসবাস করে। অর্থাৎ বিশ্ব রাজনীতির তত্ত্ব অনুসারে জার্মানি ঝাঁপিয়ে পড়ল উপনিবেশ দখলে, শুরু হলো সাম্রাজ্যবাদের এক নয়া অধ্যায়। লেনিন তিনি একটি বই লিখেছেন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। অর্থাৎ পুঁজির যে সর্বোচ্চ পর্যায় সেটাই হলো সাম্রাজ্যবাদ। অর্থাৎ পুঁজির মধ্যেই রয়েছে সাম্রাজ্যবাদ। এখন সাম্রাজ্যবাদ এর সঙ্গে প্রত্যক্ষভাবে শিল্প বিপ্লব, পুঁজি গঠন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে, এ নিয়ে কোনো সংশয় নেই। আবার অন্য বিষয় একটা হলো যে এই শিল্প বিপ্লব থেকে উগ্র জাতীয়তাবাদ, তার উত্থান কিভাবে? না, শিল্প বিপ্লব থেকে উত্থান উগ্র জাতীয়তাবাদ, শিল্পায়িত দেশগুলি তারা নিজেদের শ্রেষ্ঠত্ব, অর্থনৈতিক প্রতিপত্তির কারণে বিভিন্ন অঞ্চলে আধিপত্য স্থাপনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠল। ইংল্যান্ডের অ্যাংলো স্যাক্সন, ফ্রান্সের ল্যাটিন জাতি, জার্মানির টিউটনিক জাতি, তারা সব শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে হাজির হলো বিশ্বে এবং জাতীয়তাবাদকে উপেক্ষা করে নিজের জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার যে প্রতিযোগিতা শুরু করলো, তা থেকেই শুরু হলো উগ্র জাতীয়তাবাদ। অর্থাৎ শিল্প বিপ্লব যা আমাদের বিভিন্ন জাতিগুলিকে পৌঁছে দিল একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে। ভারতবর্ষকে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। আমরা এও জানি, শুনেছি যে ব্রিটিশ সাম্রাজ্য এত বিস্তৃত ছিল যে সূর্য অস্তমিত হতো না, এত বিস্তৃত। এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে বিস্তৃত তার সাম্রাজ্য। ভৌগোলিক কারণেই সূর্য অস্তমিত হতো না। কিন্তু ভারতকে বলা হয় এই বিরাট যে ব্রিটিশ সাম্রাজ্য তার রত্ন, সর্বশ্রেষ্ঠ। কেন না, ভারতবর্ষ হয়ে উঠল ইংল্যান্ডের পুঁজি বিনিয়োগের ক্ষেত্র, ইংল্যান্ডের শিল্পায়নের যে কাঁচা মাল তার সরবরাহের ক্ষেত্র, ইংল্যান্ডে শিল্পোৎপাদিত পণ্য তার বিক্রির বাজার, এবং ইংল্যান্ডের মধ্যমেধার যে প্রজন্ম, সেই প্রজন্মেরও কর্মসংস্থানের ক্ষেত্র হলো ভারতবর্ষ। আর ভারতবর্ষ হয়ে গেল নিছক আমদানিকারী দেশ, রপ্তানি নয়। তাহলে যে ভারতবর্ষ ছিল প্রাক ব্রিটিশকালে রপ্তানি নির্ভর দেশ, একটি হয়ে গেল আমদানিকারক দেশ। তাহলে ভারতবর্ষ প্রকৃতপক্ষে ইংল্যান্ডের যে চাহিদা, ইংল্যান্ডের শিল্প ঘিরে যে পরিকল্পনা এবং উদ্যোগ, তারই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ হয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এখন আমরা নেক্সট দেখাবো, দেখো তোমাদের যে শিল্প বিপ্লব, আমরা জানি কি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, তার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ইংল্যান্ডের যোগাযোগ ভালো ছিল। কিন্তু এও ঠিক আবার যে শিল্প বিপ্লব যোগাযোগ ব্যবস্থাতে ব্যাপক পরিবর্তন এনেছিল। রেলপথ, যোগাযোগের ক্ষেত্রে আমরা দেখিয়েছি কি রেলপথ, দেখিয়েছি জলপথ, সেখানে বিশেষ গুরুত্ব সুয়েজ খাল আর টেলিগ্রাফ, এগুলো দেখাচ্ছি আমরা। তো রেলপথ তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছে ইংল্যান্ডে 1825 খ্রিস্টাব্দে। ক্রমে রেলপথের বিস্তৃতি ঘটেছে ইউরোপ জুড়ে। কিন্তু ইংল্যান্ডের রেলপথের যে গতি, অর্থাৎ স্থাপনের যে গতি,
তা কিন্তু বিশ্বজুড়ে হয়নি। যেমন একটা হিসেব জানি আমরা, 1850 খ্রিস্টাব্দে যখন রাশিয়াতে রেলপথ ছিল মাত্র 490 মাইল, তখন ইংল্যান্ডে রেলপথ 6621 মাইল। কোথায় পড়ে রইল রাশিয়া? এই অধ্যায়ে তোমাদের শিখতে হবে যে ভারতবর্ষে প্রথম রেলপথ, ভারতবর্ষে প্রথম রেলপথ 1853 খ্রিস্টাব্দে বোম্বে থেকে থানে। লর্ড ডালহৌসি ছিলেন তখন গভর্নর জেনারেল, এবং গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি এই রেলপথ স্থাপনের উদ্যোগ নিয়েছিল। তাহলে ভারতবর্ষে আমাদের বেঙ্গলে রেলপথ তৈরি হয়েছে হাওড়া থেকে পান্ডুয়া, এটা 1854 হয়েছে। তারপরে ভারতবর্ষে আমাদের 1905 খ্রিস্টাব্দে রেলওয়ে বোর্ড তৈরি হয়েছে। 1919 খ্রিস্টাব্দে অ্যাকওয়ার্থ কমিটি হয়েছে, সব ব্রিটিশ আমলে। স্বাভাবিক কারণেই ভারতবর্ষে রেলের যে অগ্রগতি, শিল্প বিপ্লব হয়েছে ইংল্যান্ডে, শিল্পায়ন হয়েছে ইউরোপীয় দেশগুলিতে, কিন্তু ভারতবর্ষ সেই শিল্পায়ন বা শিল্প বিপ্লব প্রসূত যে ইতিবাচক ফল অর্থাৎ রেলপথ ভারতবর্ষ পেয়েছে। একথা ঠিক যে রেলপথ ব্রিটিশ কর্তৃপক্ষ তৈরি করেনি ভারতবর্ষের কল্যাণের জন্য, মূলত ছিল ইংল্যান্ডে ভারতবর্ষ থেকে যে কাঁচামাল ইংল্যান্ডে পৌঁছে দেওয়া, এবং ইংল্যান্ড থেকে যে পণ্য, শিল্পোৎপাদিত পণ্য, তা ভারতবর্ষে সমস্ত মার্কেটে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ ঔপনিবেশিক লক্ষ্যেই তৈরি হয়েছে। ডালহৌসি তার 1853 একটা রেলওয়ে মিনিট আছে, সেখানে স্পষ্ট উল্লেখ করেছে যে মূলত অর্থনৈতিক কারণ এবং সামরিক কারণে ভারতবর্ষ রেলপথ স্থাপিত হলো। যাই হোক, রেলপথ উপকার করেছে আমাদের। নেক্সট হচ্ছে আমাদের জলপথ। জলপথের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সুয়েজ খাল, তোমাদের উল্লেখ রয়েছে। সুয়েজ খাল 1859 সুয়েজ খাল খনন শুরু। কি উদ্দেশ্য? না, লোহিত সাগর এবং ভূমধ্য সাগর এই দুটির জলভাগ্যে সংযুক্ত করে দেওয়া। কেন করতে হবে? একটু পিছনে চলে যাই আমরা। 1453 খ্রিস্টাব্দ অটোমান তুর্কিরা আক্রমণ করল কনস্টান্টিনোপল, দখলীকৃত হল, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটল, এবং তুর্কিদের প্রতিবন্ধকতার কারণে ইউরোপীয়দের সহজ স্থলপথটি প্রাচ্যের দেশগুলিতে আসার বন্ধ হয়ে গেল। তখন আমরা জানি যে স্পেন, পর্তুগাল তাদের বণিকরা বেরিয়ে পড়ল। ভাস্কো ডা গামা পৌঁছে গেলেন 1498 খ্রিস্টাব্দে আমাদের কালিকট, 1492 খ্রিস্টাব্দে কলম্বাস পৌঁছে গেলেন বাহামা দ্বীপপুঞ্জে। ম্যাজেলান আমরা জানি, বার্থোলোমেও দিয়াজকে জানি আমরা উত্তর মহাসাগরীপ আফ্রিকার প্রান্তভাগ দিয়ে। ফলে এক বিরাট ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্র তৈরি হলো, কিন্তু সমস্ত পথ দীর্ঘ পথ। তাই প্রাচ্যের দেশগুলির সঙ্গে খুব দ্রুত যোগাযোগের জন্য পরিকল্পনা গৃহীত হলো। ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল কোম্পানি, ফ্রান্সের নেতৃত্বে ইঞ্জিনিয়ার, বিখ্যাত ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ দ্য লেসেপস, তার নেতৃত্বে শুরু হলো সুয়েজ খাল খননের কাজ। 10 বছর ধরে খাল খননের কাজ চলল, এবং সেই খাল প্রাথমিকভাবে যা ছিল তার থেকে পরিবর্তিত হয়ে 193 কিলোমিটার, 193 কিলোমিটার তোমাদের দেখাতে পারি আমরা। যে এই যে সুয়েজ ক্যানেল দেখাচ্ছি আমরা, দেখো এখানে এখানে পোর্ট সঈদ থেকে পুরো একবারে সুয়েজ, এই যে আফ্রিকা দিয়ে গেছে, দেখো এটা এই যে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর, এটা ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের সঙ্গে যে লোহিত সাগরের সংযোগ হচ্ছে, এই সংযোগটা হচ্ছে কত বললাম? 193 কিলোমিটার, এবং 8 মিটার গভীরতা 8 মিটার।
আর চওড়া এটার, এই চওড়াটা দেখাচ্ছি আমরা প্রায় 203 মিটার। তাহলে বিরাট এক কাণ্ড। 10 বছরের মধ্যে এই কাণ্ডটা ঘটার ফলে কি হলো না, প্রাচ্যের যোগাযোগ, অর্থাৎ দেশগুলো এখান থেকে এই যে ভূমধ্য সাগর দিয়ে, এটা লোহিত সাগর, রেড সি, লোহিত সাগর দিয়ে খুব সহজেই এই প্রাচ্যের দেশগুলোকে আসতে শুরু করলো। আর আগে কি হতো, এই যেখানে সব ইংল্যান্ড, সব ফ্রান্স রয়েছে, এই দেশগুলো পুরো একবারে এই আটলান্টিক মহাসাগর দিয়ে পুরো একবারে উত্তমাশা অন্তরীপ, মানে এই অঞ্চলটা উত্তমাশা অন্তরীপ হয়ে তারা আসতো এই ভারতবর্ষ বা প্রাচ্যের দেশগুলোতে। বিরাট দীর্ঘ পথ এক। ফলে সুয়েজ ক্যানেল যে খনন, এই খনন একটা যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন একবারে। নেক্সট দেখাবো আমরা টেলিগ্রাফ ব্যবস্থা। স্যামুয়েল সোমারিং 1809 খ্রিস্টাব্দে টেলিগ্রাফ তিনি আমাদের কাছে আনেন এবং ক্রমশই টেলিগ্রাফের তার যে প্রযুক্তি ক্রমাগতভাবে উন্নতি হয়েছে। আরও আমাদের ভারতবর্ষ টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছে 1850 খ্রিস্টাব্দে, এবং ইংল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের টেলিযোগাযোগ 1870 দশকে হয়েছে। ফলে টেলিগ্রাফ ব্যবস্থা, এখানেও বলে রাখা ভালো আমাদের, যে এই টেলিগ্রাফ ব্যবস্থা কিন্তু ঔপনিবেশিক উদ্দেশ্যেই ভারতবর্ষে স্থাপন করেছিল, এবং 1857 যে বিদ্রোহ, সেই বিদ্রোহ দমনে টেলিগ্রাফ বিশেষ সহযোগী হয়েছিল, এবং 1857 বিদ্রোহকে বলা হয় টেলিগ্রাফিক ওয়ার। ফলে শিল্প বিপ্লব থেকে যোগাযোগ ব্যবস্থাতে দেখতে পেলাম যে রেলপথের অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেল। জার্মানিতে প্রথম রেলপথ হচ্ছে ব্যাভেরিয়ায়, 1830 হয়েছে, তো 30-এর দশকে। ফ্রান্সে হয়েছে 30-এর দশকেই, বেলজিয়ামে 30-এর দশকেই হয়েছে রেলপথের স্থাপন। ফলে ইউরোপ জুড়ে, আর আমাদের ভারতবর্ষ 53 সালে। নেক্সট যে বিষয়টা আমাদের সমাজতান্ত্রিক সমালোচনা আমরা আলোচনা করেছি, আমরা চলে যাব এরপরে ঔপনিবেশিক দ্বন্দ্ব এবং ছোবল, যেটা বলছি আমরা। অর্থাৎ শিল্প বিপ্লব যেমন উন্নতির পথ দেখিয়েছে, তেমনি শিল্প বিপ্লব ধ্বংসেরও পথ দেখিয়েছে। প্রথমেই চলে যাই আমরা আফ্রিকা। তোমাদের জানো সবাই তোমরা যে আফ্রিকা হচ্ছে ডার্ক কন্টিনেন্ট, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কেন অন্ধকার না, আফ্রিকার যে ল্যান্ডস্কেপ, আফ্রিকার যে ভূপরিচিতি, এইটা ইউরোপ জুড়ে অজ্ঞাত ছিল। এবং একটা তথ্য দিতে পারি আমরা, 1870 খ্রিস্টাব্দে মোট আফ্রিকার মাত্র 1/10 অংশ জ্ঞাত ছিল, জানতাম আমরা। সেই আফ্রিকা 1890-এর দশকে 9/10 অংশ কেবল জানা হলো তা নয়, পুরো আফ্রিকা চলে গেল সাম্রাজ্যবাদী দেশগুলির কবলে। আফ্রিকা নিয়ে যে গবেষণা, আফ্রিকা নিয়ে যে অনুসন্ধিৎসা, এই অনুসন্ধিৎসা লিভিংস্টোন, স্ট্যানলি, তাদের নাম বিশেষ উল্লেখযোগ্য। আফ্রিকা নিয়ে আগ্রহ থেকেই ইউরোপীয় দেশগুলি নজর দিল আফ্রিকা। একটা বিষয় উল্লেখ করার, যে 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শুরু হলো, কমপ্লিট হলো 69 খ্রিস্টাব্দে। তাহলে 69, আর আমরা বলছি 70 খ্রিস্টাব্দে আফ্রিকার মাত্র 1/10 অংশ জানা ছিল। তাহলে সুয়েজ খাল খনন অবশ্যই আফ্রিকার উদ্ঘাটন, যেটা বলছি, তাতে বিশেষ গতি সঞ্চারিত করল। এগিয়ে এলো কে না, বেলজিয়ামের শাসক দ্বিতীয় লিওপোল্ড। তার উদ্যোগে প্রথম 1876-এ
ইন্টারন্যাশনাল আফ্রিকান কনফারেন্স হয়ে গেল। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইউরোপীয় দেশগুলি আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে চাইল। 1885 1885 খ্রিস্টাব্দ বার্লিন চুক্তি হলো। তার আগে 1884 খ্রিস্টাব্দে বার্লিনে ইন্টারন্যাশনাল কনফারেন্স হলো। ফলে দেখাচ্ছি আমরা যে দ্বিতীয় লিওপোল্ড তিনি আফ্রিকাকে ভাগাভাগি করার জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন এবং আমরা তাকেই বলি আফ্রিকা ব্যবচ্ছেদের জনক। আফ্রিকাতে ইউরোপীয় দেশগুলি প্রবেশ করল, লুটপাট চালালো এবং দক্ষিণ আফ্রিকায় 1910 খ্রিস্টাব্দে যেটা ইংল্যান্ড তার আধিপত্য স্থাপন করেছিল। ফলে সমগ্র আফ্রিকা 9-10 অংশ চলে গেছে পুরোপুরি। ফলে আফ্রিকা নিয়ে ব্যবচ্ছেদ, অন্ধকারাচ্ছন্ন আফ্রিকা আলোকিত হলো ঠিকই, কিন্তু সেই আলোর মাঝে আফ্রিকা নিয়ে কাড়াকাড়ি, আফ্রিকার সম্পদ লুণ্ঠন, এই নিয়ে এক তীব্র প্রতিযোগিতা, অর্থাৎ শিল্প বিপ্লব। তার আঁচ পড়ল কোথায়? না, আফ্রিকাতে। নেক্সট আমরা দেখব যে চীন আসলে মাঞ্চু শাসনাধীন চীনকে বলা হতো সিলেস্টিয়াল এম্পায়ার, অর্থাৎ স্বর্গীয় সাম্রাজ্য। এবং তারা ভাবত যে বিশ্বের কোনো সভ্যতার কাছে, কোনো রাষ্ট্রের কাছে তাদের শেখার কিছু নেই। এবং তার পরিপ্রেক্ষিতে তারা চালু করেছিল ক্যান্টন ব্যবস্থা। কীরকম সেটি? না, বিদেশি যারা বণিক তারা কেবল ক্যান্টনে আসতে পারত, আর ক্যান্টন থেকে বিদেশিদের যে পণ্যগুলি, কোহং বলে একটি ব্যবস্থা ছিল, বণিক গোষ্ঠী ছিল, সেই কোহং এর মাধ্যমে চীনে ছড়িয়ে যেত। তো ক্যান্টন যে ব্যবস্থা আসলে একটা অনেকগুলি রেস্ট্রিকশন, অর্থাৎ বিধিনিষেধ আরোপিত একটি ব্যবস্থা। স্বাভাবিক কারণেই চীনে বিদেশিদের প্রবেশ ঘটেনি। কিন্তু সেই চীন ঘটে গেল ইউরোপ জুড়ে শিল্পায়ন, বাজার দখলের নেশা। ফলে শিল্পায়িত দেশগুলির নজর পড়ল চীনে, এবং চীনে ইংল্যান্ড, ফ্রান্স সব দেশগুলি হুমড়ি খেয়ে পড়ল। প্রথমেই দেখাই চীন কিভাবে ব্যবচ্ছেদ হচ্ছে। প্রথমেই দেখাচ্ছি আমরা যে 1839 থেকে 42 আফিম ব্যবসা ঘিরে চীনে হয়ে গেল প্রথম আফিমের যুদ্ধ, ইংল্যান্ডের সঙ্গে চীনের। চীন পরাস্ত হলো এবং বাধ্য হলো নানকিং চুক্তি স্বাক্ষর করতে। নানকিং চুক্তিতে চীন 5টি বন্দর উন্মুক্ত করতে বাধ্য হলো। ক্যান্টন, নিংপো, অ্যাময়, ফুচাও, সাংহাই সহ 5টি বন্দর উন্মুক্ত করল। ফলে চীন ক্রমশ ইউরোপীয়দের কাছে উন্মুক্ত হতে শুরু করল। হোয়াংপোয়া চুক্তি 1844 খ্রিস্টাব্দে ফ্রান্স করল। ওয়াংসিয়া চুক্তি 1844 খ্রিস্টাব্দেই আমেরিকার সঙ্গে হচ্ছে, বাণিজ্যিক চুক্তি সব। 1858 খ্রিস্টাব্দে দেখছি আমরা টিয়েনসিনের সন্ধি। কিন্তু টিয়েনসিনের সন্ধি আসলে 56 খ্রিস্টাব্দে চীনে ঘটে গেল দ্বিতীয় উইফেন যুদ্ধ ফ্রান্স এবং ইংল্যান্ডের সঙ্গে। চীন পরাস্ত হলো, বাধ্য হলো টিয়েনসিনের সন্ধি করতে। ছিল 5টি বন্দর উন্মুক্ত, আরও 11টি বন্দর উন্মুক্ত করতে বাধ্য হলো। 1860 খ্রিস্টাব্দ পিকিং কনভেনশন স্বাক্ষরে বাধ্য হলো চীন।
বলা ভালো যে এই যে চুক্তি, এই চুক্তির মাধ্যমে বাণিজ্যিক সুবিধা আদায়ের সঙ্গে সঙ্গে চীনে ইউরোপীয় রাষ্ট্রগুলি স্বতন্ত্র প্রভাব বলয় আমরা দেখিয়েছি এখানে, সেটা তৈরি করতে পারল ইউরোপীয় দেশগুলি। স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স। আর কি পেল তারা? না অতিরাষ্ট্রিক অধিকার, এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস। তাহলে চীনে আমরা কি দেখছি? যে চীনে সিমোনোসেকির সন্ধি করছে কে? জাপান। 1895 সাল। জাপান একটা ক্ষুদ্র দেশ, চীনকে পরাস্ত করেছে এবং সিমোনোসেকির সন্ধি করতে বাধ্য করছে। তাহলে সমস্ত চীন কেমন তৈরি হয়েছে? খুব মজার জিনিস। দেখেছ যে এই অঞ্চল একটা দেশের, এই অঞ্চল একটা দেশের, এই অঞ্চল একটা দেশের, এই অঞ্চল একটা দেশ। ফলে পুরো চীনটা টুকরো টুকরো হয়ে গেছে, পুরো একবারে তালি দেওয়া কাঁথার মতো টুকরো টুকরো। চীন, অখণ্ড চীনের সত্তা নষ্ট হয়ে গেছে। এই ঘটনাটাকে ঐতিহাসিক ভিনাক তিনি বলছেন চীনা তরমুজের খণ্ডীকরণ। অর্থাৎ ইউরোপীয় দেশগুলি সঙ্গে জাপান, এশীয় দেশ চীনকে টুকরো টুকরো করে স্বতন্ত্র প্রভাব বলয় তৈরি করে অতিরাষ্ট্রিক অধিকার সহ চীনে আধিপত্য করছে। ফলে চীন টুকরো টুকরো হয়ে গেল। কোথায় আমাদের শিকড়? কোথায়? সেই শিল্প বিপ্লব। অর্থাৎ শিল্প বিপ্লব থেকে একটি আফ্রিকা, একটি মহাদেশ টুকরো টুকরো হয়ে গেল। দ্বন্দ্ব কাড়াকাড়িতে মেতে উঠল ইউরোপীয় দেশগুলি আফ্রিকা নিয়ে। আবার এশিয়ার দেশ চীন, চীনে ইউরোপীয় দেশগুলি ঝাঁপিয়ে পড়ল। এখানে বলে রাখা ভালো, ভারতবর্ষ নয় কেন? না, ভারতবর্ষে তোমরা খুব ভালো করে জানো যে ভারতবর্ষে ইউরোপীয়দের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস ছিল, কিন্তু একাধিক্রমে ইউরোপীয় দেশগুলি সেই সুযোগ তৈরি করতে পারেনি। 1760 খ্রিস্টাব্দ বন্দিবাসের যুদ্ধে ফরাসি কোম্পানি যখন পরাস্ত হল লালি এবং বুশির নেতৃত্বে, আমরা বলি দ্য ব্যাটেল অফ ওয়ান্দিবাস অ্যাকচুয়ালি সিল্ড দ্য ফেট অফ দ্য ফ্রেঞ্চ কোম্পানি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ফরাসি কোম্পানির সম্ভাবনা নষ্ট করে দিয়েছিল এই বন্দিবাসের যুদ্ধ। স্বাভাবিক কারণেই ইংল্যান্ড ভারতবর্ষে একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছিল। এখন আমেরিকা 1844 চুক্তি করলেও চীনে প্রকৃতপক্ষে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তাই আমেরিকার পররাষ্ট্র সচিব জন হে তিনি 1899 খ্রিস্টাব্দে ওপেন ডোর পলিসি, উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করলেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে চীনে বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চীনে বাণিজ্য পরিচালনা। ওয়ার্ডটি খুব সুন্দর একবারে। পারস্পরিক এর লক্ষ্য কি? না পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতা। এর জন্য কি নিয়ম করলো এই ওপেন ডোর পলিসিতে? না চীনে ইউরোপের, আমেরিকা কেন, প্রত্যেকটি দেশের বাণিজ্যিক ক্ষেত্রে সমান সুযোগ থাকবে এবং সমহারে বাণিজ্যিক শুল্ক প্রদান করবে। এই নীতিটি রাশিয়া গ্রহণ করেনি, ইউরোপীয় দেশগুলি গ্রহণ করেছিল। আর জওহরলাল নেহেরু তিনি এই ওপেন ডোর পলিসিকে বললেন অদৃশ্য সাম্রাজ্যবাদ, যে এর মাধ্যমে আসলে চীনে সাম্রাজ্যবাদকে কায়েম করাই ছিল মূল লক্ষ্য। তাই তিনি একে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন। তাহলে এই যে অধ্যায়টি আমাদের, যে দ্বিতীয় পর্ব, যে শিল্প বিপ্লব
তার সঙ্গে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এর কি সম্পর্ক? তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে যে শিল্প বিপ্লব এর অভিমুখটি হলো, শিল্প বিপ্লবের আসল যে পরিণতি দেখাচ্ছি আমরা, প্রচুর উৎপাদন, আর সেই উৎপাদনের জন্য কাঁচামাল প্রয়োজন। তাহলে এই যে উৎপাদন যে প্রক্রিয়া শিল্প বিপ্লবের, এর মধ্যেই আসলে রয়েছে সাম্রাজ্যবাদের বীজ। সেটা যে হবসন এবং লেনিন দেখিয়ে দিয়েছেন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বজুড়ে ইংল্যান্ডের সাম্রাজ্যের মধ্যে কেবল ভারতবর্ষই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, অর্থাৎ নির্বিচারে ভারতীয় সম্পদ নিঃশেষিত হয়েছিল, নিষ্কাশিত হয়েছিল ভারতবর্ষ থেকে। আমাদের দাদাভাই নৌরোজি, আমাদের রমেশচন্দ্র দত্ত, তারা দেখিয়েছেন তাদের বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড আর্নড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এবং ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়াতে যে কী হারে ভারতবর্ষের সম্পদ নির্গমন ঘটেছে। ইন্ডিয়া টুডে গ্রন্থে আর.পি. দত্ত, রজনীপাম দত্ত দেখিয়েছেন এই যে ভারতবর্ষ থেকে যে সম্পদ নির্গমন হয়েছিল, এই সম্পদই ইংল্যান্ডে শিল্পায়নের পুঁজি জুগিয়েছিল। ফলে ভারতবর্ষের অর্থনীতির শোষণ ব্যাপক হারে হয়েছে, অন্যদিকে ইংল্যান্ডের শিল্পায়নের বা শিল্প বিপ্লবের প্রক্রিয়ায় গতি এসেছে। অন্য একটি বিষয় তোমরা দেখবে এই অধ্যায়ে, যে শিল্প বিপ্লব অর্থাৎ প্রচুর উৎপাদন, সেখান থেকে সেই উৎপাদিত পণ্য বিক্রির বাজার অন্বেষণ করতে গিয়ে কিভাবে একটা মহাদেশ অর্থাৎ আফ্রিকা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আবার দেখবে তোমরা যে কিভাবে একটা স্বাধীন দেশ চীন আত্মগরিমায় মগ্ন, স্বর্গীয় সাম্রাজ্য এই ভাবনায় মগ্ন একটা দেশ টুকরো টুকরো হয়ে গেল। এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস তার মানে কি? অতিরাষ্ট্রিক অধিকার মানে কি? মানে হলো এই চীনের মধ্যে যে নির্দিষ্ট প্রভাব বলয়, সেই প্রভাব বলয়ে সংশ্লিষ্ট দেশের আইন কার্যকর থাকবে, চীনা আইন নয়। বলা বাহুল্য, এই অতিরাষ্ট্রিক অধিকার আসলে চীনের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে নষ্ট করে দিয়েছিল। চীনারা এর বিরুদ্ধে প্রত্যুত্তর দিয়েছিল ঠিকই, যেমন জানি আমরা তাইপিং বিদ্রোহ 1850 থেকে 64, তাইপিং বিদ্রোহ। আবার জানি 1899 থেকে 1900-র মধ্যে হয়েছিল বক্সার বিদ্রোহ। তারা অপদার্থই মাঞ্চু শাসনের অবসান যেমন চেয়েছিল, তেমনি আবার তারা অবসান চেয়েছিল, ঘটাতে চেয়েছিল বিদেশি যে সমস্ত শক্তিগুলি চীনে আধিপত্য করছিল। ফলে এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, কিভাবে চীন ব্যবচ্ছেদ হলো, কিভাবে আফ্রিকা নিয়ে কাড়াকাড়ি চলল, সুয়েজ খাল যে খনন, সেই খনন কতখানি তাৎপর্যপূর্ণ, সুয়েজ খাল খনন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি প্রভাব ফেলল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। তেমনি আবার দেখাবো যে শিল্প বিপ্লব কিভাবে রেলপথের স্থাপনে গতি এনেছিল। তেমনি আমরা দেখাবো যে শিল্প বিপ্লব থেকে কিভাবে উগ্র জাতীয়তাবাদ জন্ম নিল। আর সব মিলেমিশে উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিক যে প্রতিদ্বন্দ্বিতা, সাম্রাজ্য নিয়ে কাড়াকাড়ি, এই সমস্ত কিছু সারা বিশ্বটাকে এক কঠিন যে পরিস্থিতি তার দিকে ঠেলে দিল। এবং 1870 থেকে 1914 পর্যন্ত এই সময়কে বলি আমরা সাম্রাজ্যবাদের যুগ। সাম্রাজ্যবাদের যুগ 1871 থেকে 1913 পর্যন্ত বলি আমরা সশস্ত্র শান্তির যুগ। অর্থাৎ এই প্রতিযোগিতার আবহাওয়ায় কি হলো না, প্রত্যেকটি দেশ সংশয়ের কারণে অস্ত্র নির্মাণ, অস্ত্র সম্ভার বৃদ্ধির দিকে নজর দিল এবং আত্মরক্ষার তাগিদে পুরো ইউরোপীয় দেশগুলি দুটি শিবিরে বিভক্ত হয়ে গেল।
একদিকে ত্রিশক্তি মৈত্রী, ট্রিপল অ্যালায়েন্স, 1882 খ্রিস্টাব্দ। সেখানে থাকলো কে? জার্মানি, অস্ট্রিয়া, ইটালি। তেমনি আবার প্রত্যুত্তরে গড়ে উঠল ত্রিশক্তি আঁতাত। এই আঁতাত এ থাকলো কে? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, 1907 খ্রিস্টাব্দে। ফলে এই যে মেরুকরণ ঘটে গেল, এই মেরুকরণের ফলে সমস্ত ইউরোপ দাঁড়িয়ে রইল একটা অ্যাক্সিডেন্ট ঘটার অপেক্ষায়। আর সেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনটা? দুর্ঘটনা কোনটা হয়ে গেল? সেরাজেভো হত্যাকাণ্ড। 1914 খ্রিস্টাব্দের 28 জুন সেরাজেভো হত্যাকাণ্ড। গ্যাব্রিলো প্রিন্সেপ তিনি হত্যা করলেন অস্ট্রীয় যুবরাজ এবং তার স্ত্রীকে। ঘটে গেল সেখান থেকেই প্রথম বিশ্বযুদ্ধ 28 জুলাই। অর্থাৎ শিল্প বিপ্লব শেষ পর্যন্ত বিশ্বকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেয়, যা প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর্যন্ত। নমস্কার।